ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে জিতেছে। বক্সের বাইরে থেকে দুটো শটেই ব্যবধান গড়েছে রিয়াল মাদ্রিদ। গোল করেছেন ভালভার্দে এবং ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু সেই ম্যাচ শেষেও রিয়াল মাদ্রিদে খুব একটা স্বস্তি নেই, কারণ দানি কারভাহাল ইনজুরির কারণে তার মৌসুমটাই শেষ হয়ে গেছে। ম্যাচের ফার্স্ট হাফেই আমরা দেখেছি ফেদেরিকো ভালভার্দে বক্সের বাইরে থেকে শটে আরও একবার জালে বল জড়িয়েছেন, যদিও সেখানে একটা ডিফ্লেকশন ছিল। সেকেন্ড হাফে ভিনিসিয়াস জুনিয়রও প্রায় 25 গজ দূর থেকে, সেটা কি বলা যাবে নাকি আর একটু কম হবে, হয়তো 25 গজের মাঝামাঝি বক্সের বেশ বাইরে থেকে রাইট ফ্ল্যাঙ্ক থেকে বলটা পেয়েছিলেন, রিসিভ করে দুর্দান্ত একটা শটে রিয়াল মাদ্রিদের লিডটাকে 2-0 গোলে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ম্যাচের শেষে, একদম শেষে যখন মনে হচ্ছিল সব ঠিকঠাকভাবে রিয়াল মাদ্রিদ শেষ করে ফেলছে, ঠিক তখনই এই দানি কারভাহালের ইনজুরিটা, যেটা দেখতে বেশ বাজেই লেগেছিল। তিনি যখন ইনজুরিতে পড়লেন, ইয়েরেমি পিনোর কেউ ট্যাকেল করতে গিয়েছিলেন, বল উইন করতে গিয়েছিলেন, কিন্তু সাথে সাথে যে চিৎকারটা দিয়ে তিনি পড়ে গেছেন, তখনই সবাই হয়তো বুঝে গিয়েছিল যে বেশ খারাপ কিছুই ঘটে গেছে। এবং এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে আপনার হাঁটুর পেছনের যে জায়গাটা, এটা খুব এফেক্টেড হয়। আপনি যখন হাঁটুটা আমরা রাখি, ওখানে তো একটা জয়েন্ট আছে, তাই না, মানে থাই, হাঁটু, তারপরে হচ্ছে পা, এই জয়েন্টের জায়গাটা এত বেশি লুজ হয়ে যায়, যেটার কারণে আপনি ভিডিওটা দেখাও আসলে খুব স্পর্শ সবার জন্য না, সবার জন্য যে খুব ব্যালেন্স রাখা যাচ্ছে না, দেখলেই আপনার মনে হবে যে একটা ভয়ঙ্কর দৃশ্য। ওই লিগামেন্ট দিয়েই তো হচ্ছে আপনি আপনার পায়ের ল্যাটারাল মুভমেন্টটা নিয়ন্ত্রণ করেন। সেটা ছিঁড়ে গেলে যে আসলে কতটুকু মানে বিভৎস হতে পারে, সেটা তার চিৎকার এবং ইম্প্যাক্টটা তিনি যখন মাটিতে দাবড়াচ্ছিলেন বোঝা যাচ্ছিল। এবং সেই দানি কারভাহাল যখন ইনজুরিতে পড়েছেন তখনই বোঝা যাচ্ছিল ব্যাপারটা সিরিয়াস, এবং পরে জানা গেছে তার আসলে মৌসুমটাই শেষ হয়ে গেছে। ডাক্তার গুরুতর ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরির ব্যাপারে নিশ্চিত করেছেন, আমাকে সার্জারি করতে হবে, ফলে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। এখনই আমি সেরে ওঠার ব্যাপারে মুখিয়ে আছি এবং দানব হয়েই আমি মাঠে ফিরব, ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন দানি কারভাহাল। ইনফ্যাক্ট ম্যাচ শেষে তার ওই সেলফিটা দেখেও বেশ ভালো লেগেছে যে অন্ততপক্ষে তিনি খুব শক্ত মানসিকতার মানুষ, তাকে হয়তো অতটা এফেক্ট করবে না, কিন্তু তার মৌসুমটা আসলে শেষ হয়ে গেল। রিয়াল মাদ্রিদের জন্য এটা যে কত বড় একটা ব্লো, এটা এখন মানে কার্লো আনচেলত্তি কিংবা ভালভের্দে তারা বুঝতে পারছেন। ইনফ্যাক্ট যখনই ভালভের্দেকে কালকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হলো, তখন তার সাথে কথা বলছেন ব্রডকাস্টার, তিনি বলছেন যে আসলে ম্যাচ জিতে কেমন লাগছে, গদবাঁধার প্রশ্ন। কিন্তু তখন ভালভের্দে এই ব্যাপারটা বলছেন যে আসলে এই ম্যাচ জেতার চাইতে সবচেয়ে বড় সমস্যাটা আসলে হয়ে গেছে, কারণ দানি কারভাহালের ইনজুরি রিয়াল মাদ্রিদকে যে কতটা ভোগাবে, সিজন অনেক লম্বা এবং দানি কারভাহালের মৌসুম শেষ হয়ে গেছে, সেটা কার্লো আনচেলত্তিও তো বলছেন। আনচেলত্তিও বলছেন রাইট ব্যাক পজিশনে রিয়াল মাদ্রিদের অপশন কি আছে, লুকাস ভাস্কেজকে আমরা হয়তো দেখবো সেখানে, কিন্তু তিনি আসলে মেকশিফট রাইট ব্যাক। কার্লো আনচেলত্তি দুষছেন অতিরিক্ত ম্যাচ খেলাকে, ওর হাঁটুর ইনজুরি গুরুতর, পুরো ড্রেসিং রুম ওকে নিয়ে চিন্তিত, অতিরিক্ত ম্যাচ খেলার চাপে এই অবস্থা, অভিজ্ঞতার পেশাদারিত্বের কারণেই ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমি ওর সঙ্গে কথা বলেছি, স্বাভাবিকভাবেই ওর মন খারাপ। দানি কারভাহাল এমন একজন ফুটবলার, তার 1 বছরের ক্যারিয়ারও যদি আপনি পর্যালোচনা করেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল, তাই তো, এরপরে আসেন ইউরো জিতেছেন তিনি, এরপরে এই দুটো একই সঙ্গে মেলানো ফুটবলার আপনি পুরো সিজন জুড়ে আর পাবেন না, ওই এক পিসই তো পাবেন, এক পিসই পাবেন। কাছাকাছি আপনি বলতে পারেন রদ্রির কথা, রদ্রি কিন্তু মানে অ্যাচিভমেন্টের দিক থেকে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরো জেতা একমাত্র ফুটবলার যার আবার ফাইনালে গোলও আছে, তো এই গোলগুলা আসলে তাকে ব্যালন ডি'অরের ওই লিস্টে হয়তো নামের কারণে বা ডিফেন্ডার হওয়ার কারণে, রাইট ব্যাক হওয়ার কারণে খুব ওপরের দিকে রাখে না, কিন্তু অন্য সময় হলে পরে স্বাভাবিক অবস্থায় হয়তো আমরা 1, 2, 3-এর ভেতরেও দানি কারভাহালকে দেখতে পেতাম, হয়তো আমি জানি না। তো সেই দানি কারভাহাল যখন রিয়াল মাদ্রিদে থাকছেন, এবং ইনজুরি লিস্টে যদি আমরা দেখেও নিই, রিয়াল মাদ্রিদের ইনজুরি লিস্টটা ক্রমেই বোধহয় আরেক বড় হচ্ছে, আর একটা নাম সেখানে যুক্ত হয়ে গেল যার ইনজুরি রয়েছে। এর মধ্যে দানি কারভাহাল ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরিতে পড়ে তার সিজনটা মোটামুটি ধরতে পারেন এখানেই শেষ হয়ে গেছে। একটাই সুসংবাদ, সেটা হচ্ছে ডেভিড আলাবা, তিনি গত মৌসুমে ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরিতে পড়েছিলেন, তিনি ফিরে আসছেন নভেম্বর মাসে। ব্রাহিম দিয়াজ এখনো হ্যামস্ট্রিং ইনজুরিতে বাইরে আছেন, দানি সেবায়োসের ইনজুরি আছে, থিবো কোর্তোয়া কিছুদিন আগে ইনজুরিতে মাঠের বাইরে চলে গেলেন। ভিনিসিয়াসেরও একটা ছোট নক দেখা গিয়েছিল, তিনি তার কাঁধ ধরে মানে বেশ কাঁধে ব্যথা পেয়েছেন বোঝা যাচ্ছে, কিন্তু মনে হয় সেটা খুব একটা বড় সময় ধরে তাকে মাঠের বাইরে রাখবে বলে মনে হচ্ছে না, খুব সিরিয়াস কিছু মনে হয়নি। কিন্তু ভালো করেছেন ভিনিসিয়াসের টপিকটা উঠিয়ে, কারণ ভিনিসিয়াসের গোলটা নিয়ে কথা বলা প্রয়োজন। তিনি যেভাবে শট
শটটা করেছেন, যেখান থেকে বল জালে জড়িয়েছেন, সেটা আমাদেরকে বোধহয় ব্যালন ডি'র নিয়ে কথা বলছিলাম, তো সেই রেসটা এনে দিচ্ছে ব্যালন ডি'র মা, সেটা ভিনিসিয়াস জুনিয়র বোধহয় ডিজার্ভিংলি ব্যালন ডি'র জিততে যাচ্ছেন। বের্নাবেউতে ৭৭,০০০ মানুষ যখন ভিনিসিউসের নামের সঙ্গে ওই শব্দটা উচ্চারণ করে, ভিনি ব্যালন দোরো, মানে শব্দটা এবং আওয়াজটা জোরে সোরেই বোঝা যাচ্ছে যে মানে বলটা কার কোর্টে আছে। এবং অক্টোবরের ২৮ তারিখেই তো, রাইট? ২৬-২৮ তারিখের মধ্যে মনে হচ্ছে খুব কাছেই। আচ্ছা, এই ৭৭,০০০ দর্শকের ভেতরে কি টনি ক্রুসও সুর মিলিয়েছেন? টনি ক্রুস তো ডেফিনেটলি সুর মিলিয়েছেন, এবং মাঝে মধ্যে হয়তো টনি ক্রুসে এটাও মনে হয়েছে আমি একটু মাঠে নেমে গেলেও যেতে পারি নাকি। বার্নাবিউতে প্রথমবারের মতো এসেছিলেন টনি ক্রুস, তার অবসরে যাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরও টনি ক্রুসকে যখন ক্যামেরায় দেখানো হলো পুরো গ্যালারি একসঙ্গে জেগে উঠলো। রিয়াল মাদ্রিদ সমর্থকেরা বোধহয় ওই জায়গায় আরো বেশি উদযাপন করলেন, যতটা না তারা বাকিটা সময় জুড়ে দুটো গোল উদযাপন করেছেন। ম্যাচটা যদি একবারে সহজে সাম আপ করি, ভিয়ারিয়াল যে খুব মন্দ করেছে তা না, ইনফ্যাক্ট খুব ভালো শুরু তারা করেছিল। রিয়াল মাদ্রিদের বক্সের ভেতরে ২-৩ বার তারা ঢুকে গিয়েছিল, কিন্তু এরপরেই ফেদেরিকো ভালভার্দের ওই শটটা, যেখানে একটা ডিফ্লেকশন ছিল, ভালভার্দে সেখান থেকে গোল করলেন। এবং এই যে রিয়াল মাদ্রিদ এক ম্যাচে ২বার বক্সের বাইরে থেকে গোল করলো, এমন ঘটনা রিয়াল মাদ্রিদকে যদি আপনি পরিসংখ্যানের বিচারে হিসাব করেন, শেষ ৩৯টা গোল রিয়াল মাদ্রিদের ২টো ছিল বক্সের বাইরে থেকে, আর এখানে এক ম্যাচেই আমরা 2টো বক্সের বাইরে থেকে গোল দেখলাম। ইন্টারন্যাশনাল ব্রেকের আগে রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তির, তবে অস্বস্তির ছোট একটা কথা অ্যাড করতে চাই। রিয়াল মাদ্রিদ প্লেড ওয়েল, কিন্তু সমস্যা হচ্ছে যে ওইখানে মাঝ মাঠটাতে অনেকবার পেনেট্রেশন রিয়াল মাদ্রিদ আটকাতে পারেনি। ভিয়ারিয়াল কিন্তু মাঝখান দিয়েই অনেকগুলো আক্রমণে যাচ্ছিল, পারেহো কিংবা আয়োজি পেরেজের যেই কম্বিনেশনগুলো ছিল সেখানে। সঙ্গে আমাদের নিকোলাস পেপে কিন্তু ভালো অনেক সুযোগ পেয়েছে, এবং মনে হয়েছে যে ভিয়ারিয়াল যদি আরেকটু ক্লিনিক্যাল হতে পারতো। ফার্স্ট হাফে তাদের একটা হেডার বার পোস্টেও লাগলো, যেটা আন্দ্রে লুনিন হয়তো বিট হয়ে গিয়েছিলেন। আন্দ্রে লুনিন ওভাবে ট্রাইও করেননি, তিনি ভেবেছিলেন বলটা বাইরে দিয়ে যাবে, এরকম বেশ কিছু সুযোগ ছিল। ক্লিনিক্যাল হলে পরে রিয়াল মাদ্রিদের আরো বড় পরীক্ষা হয়তো তারা নিতে পারতো, সেটা তারা পারে নাই। রিয়াল মাদ্রিদের আরো যে ম্যাচ রয়েছে অক্টোবরের ফিক্সচারটা যদি আমরা একটু দেখে নিই অল্প করে, সেল্টা ভিগো, ডর্টমুন্ড এবং বার্সেলোনা। ইন্টারন্যাশনাল ব্রেকের পরে রিয়াল মাদ্রিদকে এই ম্যাচগুলো খেলতে হবে, যেখানে দানি কারভাহালকে ছাড়াই তাদের দিন চালিয়ে নিতে হবে। রিয়াল মাদ্রিদের ফরমেশন কেমন দেখলাম আমরা এই ম্যাচে? মনে হলো যে 4-2-2-2 এইরকম একটা বিল্ড আপ প্রসেসে তারা যাওয়ার চেষ্টা করছিল, যেখানে চুয়ামেনি ছিলেন সেন্টার ব্যাক এবং মিডফিল্ডে কামাভিঙ্গার সাথে যদি আপনি হিসাব করেন মদ্রিচকে একটু লেফট সাইডে রাখা হয়েছিল, অনেকটাই উইদাউট দ্য বল 4-4-2 মনে হলো। কিলিয়ান এমবাপে আর ভিনিসিয়াস সামনে ছিলেন। উইদাউট দ্য বল 4-4-2 বিল্ড আপ বা অন পজিশনে লেফটে কিছুটা সেন্ট্রাল বিল্ড আপের চেয়ে লেফটে ওভারলোডটা যেটা রিয়াল মাদ্রিদ করে রাখে। বেলিংহাম অনেক বেশি লেফটে ঝুঁকেছিলেন, ভিনিসিয়াস এমবাপে রাইটে ছিলেন, তবে এমবাপেকে কালকে একটু নিষ্প্রভই মনে হয়েছে আমার কাছে। এমবাপের আসলে পুরোপুরি ফিটনেস আছে কিনা সেটা নিয়েই সংশয়, ফ্রান্স জাতীয় দলে তাকে ডাকা হয় নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.